আসসালামু আলাইকুম। এবারের এনসিএলের টপ স্কোরার অমিত হাসান সম্পর্কে নির্বাচক হান্নান সরকার একটা যুক্তিসঙ্গত কথা বলেছেন। তাকে জাতীয় দলে আসতে হলে এ টিম এবং এইচপি টিমে পারফর্ম করে তারপর আসতে হবে, সেটাই হওয়া উচিত। আমি এটাকে সাপোর্ট করি। কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে, বাংলাদেশের এ টিম বছরে কয়টা ম্যাচ খেলে? এ টিমের জন্য প্রপার প্ল্যানিংটাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে পারে? এই যে ঠিক এই মুহূর্তে ইন্ডিয়া অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফি চলছে, এই সিরিজের আগে ইন্ডিয়া এ টিম এবং অস্ট্রেলিয়া এ টিম দুই ম্যাচের একটা টেস্ট সিরিজ খেলেছে। এ টিম এমন একটা জায়গা যেখানে নতুন প্লেয়ারদের এক্সপেরিমেন্টের, নতুন প্লেয়ারদের ট্যালেন্ট ফ্লারিশের একটা অনেক বড় জায়গা। ইন্ডিয়া এ টিম আর অস্ট্রেলিয়া এ টিমের সিরিজটার কথা আমি বলছিলাম। এই ইন্ডিয়া এ টিমটা ঠিক তার ইমিডিয়েট আগে দুলীপ ট্রফি খেলেছে। দুলীপ ট্রফিতে তারা বেশ কোয়ান্টিটি নাম্বার অফ ম্যাচেস খেলেছে। ঠিক তার ইমিডিয়েট আগে ইংল্যান্ড লায়ন্স অর্থাৎ ইংল্যান্ড এ টিমের সঙ্গে 4 ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে। তার মানে আপনি বুঝতে পারছেন যে একটা এ টিম, একটা প্লেয়ার এ টিমে নিজেকে প্রিপারেট করার জন্য আসলে কি পরিমাণ অপরচুনিটি পাচ্ছে। ধরেন ইন্ডিয়ার কথা আমি বাদ দিই, আমি অস্ট্রেলিয়ার কথাই বলি। অস্ট্রেলিয়া এ টিম জাস্ট ইমিডিয়েটলি তারা ইন্ডিয়া এ টিমের সঙ্গে খেললো। তার ঠিক আগে যদি আমরা চিন্তা করি তাহলে তারা নিউজিল্যান্ডের সঙ্গে 2বার খেলেছে। নিউজিল্যান্ডের সঙ্গে ওই যে একটা সিরিজ যেখানে 3টা টেস্ট ম্যাচ আছে, আরেকটা সিরিজ যেখানে 3টা টেস্ট ম্যাচ আছে, এরকমভাবে তারা 2টা সিরিজ খেলেছে ইমিডিয়েটলি ব্যাক টু ব্যাক। তার আগে তারা শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজ খেলেছে। তার আগে তারা ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে টেস্ট সিরিজ খেলেছে। সো আলটিমেটলি যখন আমরা বলছি যে ঠিক আছে একটা প্লেয়ারকে আমার এ টিমে পারফর্ম করে আসতে হবে, তাহলে তো আমার ওই কোয়ান্টিটি নাম্বার অফ ম্যাচেস তো দিতে হবে, তাই না? সেই কোয়ান্টিটি নাম্বার অফ ম্যাচেস তো নাই। বাংলাদেশ খুব ভালো একটা বিষয় যে এইবার পাকিস্তানে টেস্ট সিরিজের আগে এ টিম ট্যুর করেছে, খুবই ভালো একটা সিদ্ধান্ত। কিন্তু সেটার কন্টিনিউইটিটা হলো না কেন? সেটার কন্টিনিউইটিটা যখন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে টেস্ট সিরিজ খেলতে গেল তার আগে কেন হলো না? হ্যাঁ, একটা যুক্তির জায়গা থাকতে পারে যে এনসিএল হচ্ছে, ডেফিনেটলি। বাট আমি যদি লাস্ট 3-4 বছরের ক্রোনোলজিক্যাল একটা ধারাবাহিকতা দেখি, তাহলে বাংলাদেশ এ টিম আসলে কয়টা ম্যাচ খেলেছে? জাস্ট আপনি যদি চিন্তা করেন যে এই পাকিস্তান সিরিজের আগে, এর আগে বাংলাদেশ 2023 সালে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেললো, 2022 সালে ইন্ডিয়ার সঙ্গে খেললো। বাংলাদেশ এ টিমের কথা বলছি আমি আলটিমেটলি। সো এই যে বছরে একটা সিরিজ খেলে আপনি প্লেয়ারদেরকে ওইভাবে প্রিপেয়ার করতে পারবেন না, পারবেন না মানে পারবেন না। যেখানে আপনি দেখতেই পাচ্ছেন যে অন্যান্য দেশগুলো কিভাবে এ টিমের ট্যুরগুলোকে গুরুত্ব দেয় এবং এ টিমের ট্যুরগুলোকে তারা কিভাবে সাজায়, এবং যেটা হয় যে আলটিমেটলি প্লেয়ারদের বাইরের কন্ডিশন, ডিফিকাল্ট কন্ডিশন, কোয়ালিটি বোলিং সেট আপের এগেনস্টে খেলা, এই সব কিছু কিন্তু তৈরি হয়ে যায়। তো আলটিমেটলি আপনি যখন বলছেন যে নতুন ব্যাটসম্যান কেন উঠে আসছে না, তার পেছনে অন্যতম বড় কারণ কিন্তু এই জায়গাটাতেই। কারণ ব্যাটসম্যানরা কোয়ালিটি বোলিং ফেস করতে পারছেন না। এখন এনসিএলের কথা যদি আপনি আমাকে বলেন, হ্যাঁ, আমাদের এনসিএল নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেক কথাবার্তা হয়। এবার আমি একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ধরেন জাকির হাসান। জাকির হাসান তিনি এনসিএলে ভালো পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পেয়েছেন, কিন্তু এনসিএলে তিনি যে সিলেট ডিভিশনের হয়ে খেলেন তাকে কিন্তু সেরা বোলারদেরকে ফেস করতে হয় না। সিলেট ডিভিশনই ম্যাক্সিমাম নাম্বার অফ সেরা বোলারদেরকে নিয়ে তারা দল গঠন করে, কারণ সিলেট ডিভিশনই আসলে ম্যাক্সিমাম নাম্বার অফ পেসার্স। আপনি রাহির কথা চিন্তা করেন, ইবাদতের কথা চিন্তা করেন, খালেদের কথা চিন্তা করেন, তানজিম হাসান সাকিবের কথা চিন্তা করেন, রেজাউর রহমান রাজার কথা চিন্তা করেন, সব পেস বোলার মোটামুটি সিলেট ডিভিশনেই থাকেন। সো সব পেস বোলার যেহেতু সিলেট ডিভিশনে, জাকির হাসানকে কিন্তু সেরা পেস বোলারদেরকে খেলতে হচ্ছে না, নাইদার অমিত হাসানকে সেরা পেস বোলারদেরকে খেলতে হয়েছে। ব্যাপারটা কিন্তু সেরকম না। আবার এনসিএলের পার্সপেক্টিভে যদি চিন্তা করেন, লাস্ট কবে দেখেছেন তাসকিন আহমেদ এনসিএলে নিয়মিত ম্যাচ খেলছেন? লাস্ট কবে দেখেছেন হাসান মাহমুদ এনসিএলে নিয়মিতভাবে ম্যাচ খেলছেন? সো এনসিএলের ব্যাটাররা যখন একটা সিজনে ভালো পারফর্ম করছেন, সেটা কাদের বলে পারফর্ম করছেন, কোন বোলারের বলে, কোন ধরনের বোলারের বলে পারফর্ম করছেন, সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়, বিবেচনায় থাকা উচিত। এবং এটাকে আমি খুব সিরিয়াসলি চিন্তা করতে চাই যে সিলেট ডিভিশনে যেহেতু ম্যাক্সিমাম নাম্বার অফ পেস বোলার্স বা ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়ালিটি বোলার্স, সো আলটিমেটলি সিলেট ডিভিশনের ব্যাটার যারা, সেই সিলেট ডিভিশনের ব্যাটাররা কিন্তু ওই কোয়ালিটির বোলিং অ্যাটাক ফেস করছেন না ঘরোয়া ক্রিকেটে। আমি তাদের কৃতিত্বকে ছোট করে দেখছি না, কিন্তু ইভ্যালুয়েশন করার সময় এই ইভ্যালুয়েশনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ইভেন অমিতের ক্ষেত্রে যে বিষয়টা বলা হয়েছে, ডেফিনেটলি আমি এটা সাপোর্ট করি যে অমিতকে এই টিমে পারফর্ম করতে হবে। এটাই সুযোগের জায়গা হওয়া উচিত, বা এটাই আসল ক্রাইটেরিয়ার জায়গা হওয়া উচিত। এটা শুধুমাত্র অমিত না, সাদমান বলেন, অমিত বলেন, জাকির বলেন, দীপু বলেন, সবার ক্ষেত্রেই এটাই ক্রাইটেরিয়া হওয়া উচিত। কিন্তু সেই ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য যথেষ্ট পরিমাণ পরিকল্পনা কি আমরা করতে পেরেছি কিনা? এই যেটা বলছিলাম যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজ খেলছে,
এনসিএল বিসিএল আমাদের হয় যে জায়গাটা আমি বলছিলাম যে একটা জোনেই ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়ালিটি প্লেয়ার্স থাকে। ইন্ডিয়া কিন্তু সেই জায়গাটাতে দুলীপ ট্রফি করে। দুলীপ ট্রফিতে যেটা হয় ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি, ইন্ডিয়া সি, ইন্ডিয়া ডি, এইভাবে তারা দুলীপ ট্রফি করেছে। তার মানে একটা ইকুয়াল ডিস্ট্রিবিউশন। ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা কীরকম? ধরেন যদি আপনার এরকম হয় যে বাংলাদেশ এ, বাংলাদেশ বি, আমি অন্য ফরম্যাটকে আমি বন্ধ করতে বলছি না, এনসিএল বিসিএলকে আমি বন্ধ করতে বলছি না, বাট ইন বিটুইন আমার যদি আসলে 3 ম্যাচের একটা সিরিজ থাকে বিটুইন বাংলাদেশ এ অ্যান্ড বাংলাদেশ বি, যে জায়গাটা ইবাদত যে টিমে আছে তানজিম সাকিব সেই টিমে থাকতে পারবে না, যে জায়গাটাতে খালেদ যে টিমে আছে শরীফুল সেই টিমে থাকতে পারবে না, বা মোস্তাফিজ যে টিমে আছে শরীফুল সেই টিমে থাকতে পারবে না, খালেদ যে টিমে আছে সেই টিমে নাহিদ রানা থাকতে পারবে না, তাসকিন যে টিমে আছে হাসান সেই টিমে থাকতে পারবে না, এরকম ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে যদি এরকম বাংলাদেশ এ এবং বাংলাদেশ বির মধ্যে এরকম 3 ম্যাচের টেস্ট সিরিজ হয় বা 3 ম্যাচের লঙ্গার ভার্সন সিরিজ হয়, সেগুলো তো অনেক পরিকল্পনার জায়গা আছে। তখন ব্যাটারদের আপনি কি ওই টাফ টাইমটা দিতে পারবেন, বা তখন ব্যাটারদেরকে আপনি ওই টাফ সিচুয়েশনে ব্যাটিং করার জায়গা দিতে পারবেন। উইকেট একটা অনেক বড় ফ্যাক্টর। ডেফিনেটলি ব্যাটসম্যানরা আনকমফোর্ট জোনে পড়বেন বা ব্যাটসম্যানদের টাফ টাইম পাওয়া যাবে, এইরকম উইকেটে তো অবশ্যই খেলা আমাদের এখানে হয় না, বা উইকেটে ওই লেভেলের এনকারেজমেন্ট পেস বোলারদের জন্য সেটা তো আমাদের এখানে ওইরকমভাবে হয় না। হ্যাঁ, রিসেন্টলি 2-1 বছর ধরে আমাদের এনসিএল বলেন বা বিসিএল বলেন পেসারদের জন্য এনকারেজমেন্টের জায়গাটা আছে বা হচ্ছে, বাট ইটস টু লেট আসলে। কারণ যা ক্ষতি হওয়ার তো সেটা গত 4-5 বছরের স্ট্রাকচার বা গত 4-5 বছরের ফরম্যাটের কারণে জিনিসটা তো আসলে হয়ে গেছে। সো আমার কাছে যেটা মনে হয় যে সামগ্রিকভাবে আপনি যদি চিন্তা করেন যে উইকেটের জায়গাটা হয়তো বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন করার চেষ্টা করছে, কিন্তু এই যে কোয়ালিটি বোলারদের এগেনস্টে ব্যাটিং করার জায়গাটা ব্যাটসম্যানরা আসলে গ্রো করবে কীভাবে? যখন কোয়ালিটি বোলারদের এগেনস্টে খেলবে তখন সেই জায়গাটা হবে। আন্ডার-23 আমাদের এখানে কোনো ধাপ নাই। আন্ডার-23 ধাপ না থাকলে একটা প্লেয়ার কীভাবে নিজেকে ফ্লারিশ করবে সেটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে ইউথ টেস্ট। খুব রিসেন্টলি আইপিএলে যে ছেলেটা 13 বছর বয়সে দল পেল, তার ব্যাপারে কথা হচ্ছিল যে 58 বলে একটা সেঞ্চুরি অস্ট্রেলিয়া আন্ডার-19 টিমের সঙ্গে করেছেন, এবং সেটা একটা ইউথ টেস্ট ম্যাচ, আন্ডার-19 টিমের টেস্ট ম্যাচ। আমরা শুধুমাত্র আন্ডার-19 টিমটাকে তৈরি করি ওয়ার্ল্ড কাপ জেতার জন্য। আন্ডার-19 টিমটা শুধুমাত্র ওয়ার্ল্ড কাপ জেতার জন্য হওয়া উচিত না। আন্ডার-19 লেভেল থেকে আপনার যত বেশি পারা যায় ইউথ টেস্ট ম্যাচ আয়োজন করা উচিত। যে জায়গাটাতে আমি যদি ইউথ টেস্ট বলি, বাংলাদেশ সর্বশেষ ইউথ টেস্ট ম্যাচ খেলেছে 2023 সালে পাকিস্তানের সাথে। 2022 সালেও তারা পাকিস্তানের সঙ্গে একটা করে টেস্ট ম্যাচ খেলেছে। 2021 সালে বাংলাদেশ আন্ডার-19 টিম ইউথ টেস্ট ম্যাচ খেলেছে আফগানিস্তানের সঙ্গে একটা ম্যাচ। সো এই যে ইউথ টেস্ট ম্যাচ, অনূর্ধ্ব-19 পর্যায়ের টেস্ট ম্যাচ আয়োজন করা, এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে বা হওয়া উচিত বলে আমার কাছে মনে হয়, যেটা অন্যান্য দেশগুলো কিন্তু এখন এই জায়গাটাতে চিন্তা করার চেষ্টা করছে। এখন আপনি যদি শুধুমাত্র আন্ডার-19 টিমটাকে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতবেন এই কারণে চিন্তা করেন, তাইলে কিন্তু আলটিমেটলি হবে না। এদের বেসিকটা আরও বেশি মাত্র স্ট্রং করার জন্য, এটাকে যদি আমরা একটা ডেভেলপমেন্ট প্রসিডিউরে চিন্তা করতে চাই, তাহলে বেশি বেশি করে ইউথ টেস্ট ম্যাচও আয়োজন করাটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। কেন ব্যাটসম্যান উঠে আসছে না, কেন ব্যাটার উঠে আসে না? কারণ ব্যাটার প্রিপেয়ার থাকে না। ব্যাটার কেন প্রিপেয়ার থাকে না? কারণ আপনার এই ইনফ্রাস্ট্রাকচারে ব্যাটার প্রিপেয়ার থাকা বা ব্যাটার নতুনভাবে উঠে আসা এটা খুব ডিফিকাল্ট। বাংলাদেশে এরকম প্রবলেম 2007-8 সালেও পড়েছিল, কিন্তু তখন বাংলাদেশে তামিম ইকবাল, সাকিব আল হাসান, জুনায়েদ ইমরুল সিদ্দিকী, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাদের প্রতি ইনভেস্ট করার মতো সময় ছিল। ওই লাক্সারিটা বাংলাদেশে ছিল যে ক্রিকেটের আর্লি ডেজ এই প্লেয়ারদেরকে আমরা লাক্সারি, মানে ওই প্লেয়ারদেরকে আমরা প্যাট্রোনাইজ করতে থাকি। আমার তো মনে আছে মুশফিকুর রহিম হাফ ভলিবলে বোল্ড হতেন, তো তিনি হাফ ভলিবলে বোল্ড হতেন, সেই জায়গা থেকে এখন এত টেকনিক্যালি শার্প ব্যাটসম্যান হয়েছেন, তাকে সুযোগ দেওয়া হয়েছে দেখেই হয়েছেন। এখন ওই সুযোগটাও শাহাদাত, দীপু বা এদেরকে দিতে গেলে প্রবলেমের জায়গাটা হচ্ছে এখন ওই লাক্সারিটা নাই বাংলাদেশ ক্রিকেটের এতদিন পেরিয়ে আসার পর, যে এই প্লেয়ারদের উপর আপনি এত লং টার্ম ইনভেস্ট করবেন। বাংলাদেশের প্রবলেম যেটা, যে লং টার্ম ইনভেস্ট না করলে ন্যাশনাল টিমে আনার পরে কোনো প্লেয়ার আসলে প্লেয়ার হিসেবে তৈরি হবে না। আপনি দেখেন লিটন, সৌম্য কিংবা নাজমুল হোসেন শান্ত, তারা এখনও পায়ের নিচে মাটি খুঁজে পান না এতদিন পরেও। এর কারণটা হচ্ছে যে ওই যে নিচের থেকে আসলে কোনো কিছু ঠিক নাই, এই কারণেই বাংলাদেশের নতুন ব্যাটার উঠে আসছে না। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।